এপিসোড ৩-এর শুরুতে আমরা দেখি ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানিতে ডান স্মিথ এক ব্যক্তি জেনকিন্স থেকে তথ্য বের করার চেষ্টা করছে। জেনকিন্স হল সেই ব্যক্তি যিনি প্রথম এপিসোডে ক্লাইনের পেছনে ছিল। ডান বিয়ন্ডার পাওয়ার ব্যবহার করে তার স্বপ্নে ঢুকে দেখে যে অ্যান্টিগোনাস পরিবারের বইটি জেনকিন্সের কাছে ছিল, কিন্তু সে তা অন্য কাউকে বিক্রি করে দিয়েছে। লেনার্ড তার গলার পেছনে একটি সিম্বল দেখে এবং বুঝে যায় যে এই ব্যক্তি সিক্রেট অর্ডার নামে একটি গোপন গোষ্ঠীর জন্য কাজ করে। তাদের ধারণা সিক্রেট অর্ডারও অ্যান্টিগোনাস বইয়ের পিছনে রয়েছে এবং তারা বইটি পেলে অনেক খারাপ কাজে ব্যবহার করতে পারে। ফলে এই বইটি সিক্রেট অর্ডারের হাতে যাওয়ার আগে উদ্ধার করতে হবে। এরপর এক ব্যক্তি এসে জানায় যে ক্লাইন বইয়ের সম্পর্কে কিছু তথ্য পেয়েছে। দ্বিতীয় এপিসোডে আমরা দেখেছি ক্লাইন নাইটহকে যোগ দেওয়ার পর তার প্রথম কিডন্যাপিং কেস সমাধান করার পর বাড়ি যাচ্ছিল, কিন্তু সে সেই বাড়িতে চলে আসে যেখানে আগের ক্লাইন মারা যাওয়ার পূর্বে এসেছিল। এই স্মৃতির মাধ্যমে জানতে পারে যে আসল ক্লাইন আগেই কিডন্যাপারদের বাড়িতে গিয়েছিল এবং ঠিক সামনের ঘরটিতে অ্যান্টিগোনাস নোটবুক রেখে এসেছিল। সবাই আবার সেই বাড়িতে যায়। ওই ঘরে গিয়ে তারা এক নারীর পচে যাওয়া লাশ খুঁজে পায়। লেনার্ড বলে, এর ঠিক সামনের ঘরেই কিডন্যাপাররা বাচ্চাটাকে নিয়ে এসেছিল। কি অদ্ভুত এই ঘটনাটি কোনো কাকতাল ব্যাপার হতে পারে না। কিন্তু সেই ঘরে কোনো নোটবুক পাওয়া যায় না, আর যে নারীর লাশ পাওয়া গেছে তার একটি ছেলে ছিল, রে বিবার। তাই সবাই ধরে নেয় নোটবুকটা রে বিবারই নিয়ে পালিয়েছে। এবার তারা ক্লাইনকে বলে সে যেন নিজের ক্ষমতা ব্যবহার করে রে বিবারের অবস্থান খুঁজে বের করে। ক্লাইন ক্ষমতা ব্যবহার করতেই তার লাঠি ঘরের ভেতর ঘুরতে শুরু করে আর উল্টো ক্লাইনকেই আক্রমণ করতে চায়। তখন ড্যান সেটাকে ধরে ফেলে এবং বলে, কোনো অন্য শক্তি তোমার কাজে বাধা দিচ্ছে, তাই রে বিবারের লোকেশন খুঁজতে অন্য কোনো উপায় বের করতে হবে। এরপর আমরা ড্যান আর ক্লাইনকে দেখি চাইনিজ গেটের সামনে দাঁড়িয়ে। ড্যান ক্লাইনের নতুন স্যুটের প্রশংসা করে এবং তাকে একটি পেন্ডুলাম দেয় যা তার ক্ষমতা ব্যবহার করতে সাহায্য করবে। ড্যান জানায় হোলি ক্যাথিড্রাল থেকে অনুমতি পাওয়া গেছে তারা গ্রেড 2 সিল্ড আর্টিফ্যাক্ট ব্যবহার করতে পারবে। বন্ধুরা, সিল্ড আর্টিফ্যাক্ট হল খুব শক্তিশালী জিনিস যেগুলো বিয়ন্ডাররা এক ধরনের টুলের মতো ব্যবহার করে। এই আর্টিফ্যাক্টটাই তারা রে বিবারকে খুঁজে বের করতে ব্যবহার করবে। আর্টিফ্যাক্টটি ছিল ব্যাকল্যান্ড অফিসে, সেখান থেকে টিঙ্গেন শহরে আনা হচ্ছিল। ব্যাকল্যান্ড থেকে ৩ জন এই আর্টিফ্যাক্ট নিয়ে আসে, বর্জিয়া আর হারসন। তারা দুজনেই সিকোয়েন্স 6 ও 8-এর বিয়ন্ডার। তাদের সঙ্গে ছিল ডেলি নামের একটি মেয়ে যে সিকোয়েন্স 7-এর বিয়ন্ডার। ক্লাইনের সঙ্গে ডেলির আগেও দেখা হয়েছিল প্রথম এপিসোডে। হারসন বলে, এই মিশনটা খুবই বিপজ্জনক, এখানে সিআর পাথওয়ের বিয়ন্ডারকে নেওয়া উচিত নয়। সে আরও বলে, যে আর্টিফ্যাক্টটা আমরা এনেছি তার নাম 2049। ড্যান জিজ্ঞেস করে, 2049 কি একটু বেশি রিস্কি হয়ে যাবে না? হারসন উত্তর দেয়, যদি তোমার সন্দেহ ঠিক হয় যে রে বিবার অ্যান্টিগোনাস ফ্যামিলির বংশধর, তাহলে তাকে খুঁজে বের করার জন্য 2049-এর চেয়ে ভালো কিছু হতে পারে না, কারণ এই আর্টিফ্যাক্টটা অ্যান্টিগোনাস ফ্যামিলিই বানিয়েছিল। এরপর তারা আর্টিফ্যাক্ট বের করার প্রস্তুতি নেয়। হারসন সবাইকে বলে এক হাত তুলে ওপর নিচে নড়াতে থাকবে আর যাই হোক থামবে না। ক্লাইন মনে মনে ভাবে, এটা আবার কি ধরনের কাণ্ড, এমন তো স্কুলে পিটি করাতো। কিন্তু সবাই যেহেতু করছে সেও ব্যায়াম শুরু করে। এরপর তারা আর্টিফ্যাক্টটি খুলে ফেলে। ভেতর থেকে বেরিয়ে আসে একজোড়া জোকারের মতো পাপেট। শুরুতে সেটা ক্লাইনের কাছে খুব কিউট মনে হয়, কিন্তু হঠাৎ করেই সেই পাপেটটি ক্লাইনের ওপর আক্রমণ করে। ক্লাইনের পুরো শরীর অবশ হয়ে যায়, যেন সেও নিজেই একটি পুতুলে পরিণত হতে চলেছে। ঠিক সেই মুহূর্তে লেনার্ড পেছন থেকে ধাক্কা দিয়ে ক্লাইনকে স্বাভাবিক করে তোলে। ডান তখন জানায় এই পুতুল আসলে মানুষকে পাপেট বানিয়ে কন্ট্রোল করতে পারে। নিজের চারপাশের 5 মিটারের মধ্যে থাকা যে কোনো মানুষকে এটি টার্গেট বানাতে পারে। আর যখন তুমি পুতুল হতে শুরু হবে তখন তাদের কার্যকলাপ ধীর হয়ে যায় এবং তোমার আশেপাশের লোকেরা বুঝতে পারে যে তুমি আক্রমণের শিকার হচ্ছ। তবে
একটি সাধারণ ধাক্কা দিয়েই কাউকে এই ডলের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করা যায়, ঠিক যেমনটা লেনার্ড এখনই করল। এরপর সেই ডলটি আবার ক্লাইনের পেছনে পড়ে। ডান বলে, ক্লাইনের কাছে অ্যান্টিগোনাসের নোটবুক ছিল, সম্ভবত সেই কারণেই ডলটা ওর দিকে আকৃষ্ট হচ্ছে। ডলটি এবার ডানের দিকেও টার্গেট করে, কিন্তু ডেলি ধাক্কা দিয়ে ডানকে বাঁচিয়ে ফেলে। তখন বোঝা যায় সবাই কেন হাত ওপরে নিচে নাড়াচ্ছিল, কারণ ডল যদি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করে তাহলে বাকিরা সঙ্গে সঙ্গে বুঝতে পারে এবং ধাক্কা দিয়ে তাকে বাঁচাতে পারে। লেনার্ড এবার ডলের সামনে রে বিবারের কোট ছুঁড়ে ফেলে। সেটা দেখেই ডলটি ভীষণ রেগে যায়। আর তখনই বিষয়টা নিশ্চিত হয়ে যায় যে রে বিবার সত্যি অ্যান্টিগোনাস ফ্যামিলির বংশধর এবং এই ডল ওদের সরাসরি তার লোকেশন পর্যন্ত নিয়ে যেতে পারে। তারা সবাই বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেও সবাই হাত ওপরে নিচে নাড়াচ্ছিল। এতে ক্লাইন ভীষণ লজ্জা পাচ্ছিল। অন্যদিকে আমরা রে বিবারকে দেখি একটি পুরনো ওয়্যারহাউসে। সেখানে সে অ্যান্টিগোনাস নোটবুকের শক্তি নিজের শরীরের ভেতরে গ্রহণ করার চেষ্টা করছিল। সে একটি রিচুয়াল পারফর্ম করে এবং নোটবুকটি নিজের পেটের ভেতরে ঢুকিয়ে নেয়, কিন্তু কিছু একটা ভুল হয়ে যায় আর সে ধীরে ধীরে এক ভয়ঙ্কর দানবে পরিণত হতে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় একজন জোকার, যাকে আমরা প্রথম এপিসোডেও দেখেছিলাম, যে ক্লাইনকে সার্কাস দেখার জন্য ইনভাইট করেছিল। এই জোকার ছিল সিক্রেট অর্ডারের সদস্য। সে নোটবুক নিতে এসেছিল, কিন্তু নোটবুক তো ইতিমধ্যেই রে বিবারের শরীরের ভেতরে। হঠাৎ করেই জোকার দেখে ডান আর বাকি নাইট হকাররা সেখানে পৌঁছে গেছে। তাদের দেখে জোকার উল্টো খুশি হয়ে যায়। ডান আর বাকিরা সেই ডলের সাহায্যেই এখানে পৌঁছেছিল। ক্লাইন নিজের ক্ষমতা ব্যবহার করে জানায় যে এই ওয়্যারহাউসের ভেতরে ভয়ঙ্কর কিছু একটা আছে। ঠিক তখনই দরজা খুলে যায় এবং ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল দানব। সেটাই ছিল রে বিবার। ক্লাইন ছাড়া বাকি সবাই সেই দানবের সঙ্গে লড়াই শুরু করে। লেনার্ড তার কবিতা পড়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। ডান ডেলিকে বলে, এর দুর্বলতা খুঁজে বের করো, কারণ দানবটি আসলে মৃত এবং পুরোপুরি নোটবুকের নিয়ন্ত্রণে। ডেলি আই অফ দ্য ডেড স্কিল ব্যবহার করে দানবের দুর্বলতা বের করে ফেলে, কিন্তু সেটার জন্য অন্তত ৩ সেকেন্ড ধরে দানবটিকে আটকে রাখতে হবে। ডান নিজের ক্ষমতা ব্যবহার করে দানবটিকে বেঁধে ফেলে। ঠিক তখনই ক্লাইনের চোখে পড়ে দানবের পেটের ভেতরে সেই অ্যান্টিগোনাস নোটবুক। দানবের শরীর থেকে ধারালো স্পাইক বের হতে শুরু করে। ডান আর লেনার্ড গুরুতর আহত হয় এবং দানবটি প্রায় মুক্ত হয়ে যাচ্ছিল। তখন ক্লাইন ব্যবহার করে নাইট স্ল্যাম স্কিল। দানবটি গভীর ঘুমে ঢলে পড়ে। ডেলি এগিয়ে গিয়ে দানবটিকে একেবারে বেলুনের মতো ফাটিয়ে দেয়। যদিও এতে ডেলিও আহত হয়, পরে হিলিং পোশন দিয়ে তাকে সুস্থ করা হয়। এবার ক্লাইন অ্যান্টিগোনাস নোটবুকটি তুলে নেয়। ঠিক তখনই পিছন থেকে সেই জোকার নোটবুকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ডান তাকে গুলি করে, কিন্তু সেটা শুধু একটি বিভ্রান্ত ছিল। ডান ক্লাইনকে বলে, নোটবুকটা লুকিয়ে ফেলো আর 2049-এর কাছে একদম যেও না, কারণ সেই জোকার ছিল সিকোয়েন্স 7-এর বিয়ন্ডার, অর্থাৎ সে একাই সবার থেকে অনেক বেশি শক্তিশালী। ফাইট সিনটা ছিল অবিশ্বাস্য। সে একদম সার্কাসের জোকারের মতো অভিনয় দেখাচ্ছিল। কোনো আক্রমণই তাকে ছুঁতে পারছিল না। তবে ক্লাইনের একটি গুলি তার পেটে লাগে, কিন্তু জোকার সেই ক্ষত নিজের পেট থেকে হাতে ট্রান্সফার করে নেয়। এরপর সে সবাইকে ফাঁকি দিয়ে সকল নাইট হকারদের একত্রিত করে ক্লাইনের পাশে নিয়ে আসে আর 2049-এর বাক্স খুলে ফেলে, আর সেটি মুক্ত হতেই সবাইকে ফ্রিজ করে দেয় এবং পাপেট বানাতে শুরু করে। সাধারণত সে একসাথে মাত্র 2 জনকে কন্ট্রোল করতে পারে, কিন্তু অ্যান্টিগোনাস নোটবুকের কারণে তার শক্তি আরও বেড়ে গিয়েছিল। তখন ক্লাইন ভাবতে থাকে, এখন তাকে কিছু করতেই হবে। ক্লাইন বুঝতে পারে তাকে মুক্ত করতে হলে একটি এক্সটার্নাল ফোর্স দরকার। সে তখন নিজের রিচুয়ালের মন্ত্রপাঠ করে গ্রে ফগের সেই জগতে প্রবেশ করে। এর ফলে সে পাপেটের কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। এরপর ক্লাইন আবার বাস্তব জগতে ফিরে আসে এবং এমন ভান করে যেন সে এখনও পাপেটের নিয়ন্ত্রণেই আছে। জোকার তখন ক্লাইনের কাছে একটি খরগোশ পাঠায় এবং বলে, নোটবুকটা আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। ক্লাইন ছাড়া বাকি সবাই তখন অজ্ঞান হয়ে পড়েছিল, কিন্তু আমরা দেখি লেনার্ড তার শ্যাডোর কারণে আবার জেগে উঠেছে। আসলে এই জোকারটিও ছিল শিয়ার পাথওয়ের একজন বিয়ন্ডার, ঠিক ক্লাইনের মতোই। ক্লাইন ছিল সিকোয়েন্স 9 আর এই জোকার ছিল সিকোয়েন্স 7।
জোকার ক্লাইনকে জানায় তার পরবর্তী সিকোয়েন্সের নাম ক্লাউন, যেটা এতদিন পর্যন্ত একটি রহস্য ছিল। জোকারটি ক্লাইনের কাছে একটি লম্বা লাঠির মতো দেখতে কিছু একটি পাঠাচ্ছিল। তখন ক্লাইন সেটিকে ধরে টান দিয়ে জোকারকে পাপেটের সীমানার ভেতরে নিয়ে আসে এবং জোকারটি ধীরে ধীরে ফ্রিজ হতে শুরু করে। এই সুযোগে ক্লাইন জোকারকে 2টি গুলি করে। মারা যাওয়ার আগে জোকার একটি শব্দ বলে, হর্নাকিস ফ্লেগ্রিয়া, যার অর্থ ক্লাইন নিজেও জানত না। এরপর পাপেটের বাক্স বন্ধ করে দেওয়া হয় এবং সব কিছু আবার স্বাভাবিক হয়ে যায়। লেনার্ড ক্লাইনের প্রশংসা করে বলে, তুমিও আমার মতো স্পেশাল। অ্যান্টিগোনাস নোটবুকটি চাইনিজ গেটের ভেতরে সিল করে রাখা হয়। এখন ক্লাইন সেই বিপদ থেকে মুক্ত। ডান ক্লাইনকে প্রশংসা করে বলে, আজ তুমি সত্যি দারুণ কাজ করেছ। ক্লাইন সেখানে জোকারের মৃতদেহ দেখে। ডান তাকে বোঝায়, তুমি কোনো ভুল করনি, তাকে মেরে তুমি অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছ। ক্লাইন ডানকে জানায় যে সে তার পরবর্তী সিকোয়েন্সের নাম জেনে গেছে, ক্লাউন। পরের দিন হারসন 2049 নিয়ে আবার ব্যাকল্যান্ডে ফিরে যায়। সেও ক্লাইনের প্রশংসা করে বলে, একজন সিকোয়েন্স 9 হয়েও তুমি সিকোয়েন্স 7কে হারিয়েছ। তোমার মতো ভালো সিয়ার আমি আগে দেখিনি। সবাই এখান থেকে চলে যায়। ডান ক্লাইনকে বাড়ি গিয়ে বিশ্রাম নিতে বলে। ঠিক তখনই ক্লাইন অনুভব করে তার পোর্শন পুরোপুরি ডাইজেস্ট হয়ে গেছে, যেখানে সাধারণত একটি পোর্শন ডাইজেস্ট হতে 1 থেকে 2 বছরও লেগে যায়। ক্লাইনের মনে তখন একটাই প্রশ্ন, হর্নাকিস শব্দটার মানে কি? সে তার ইউনিভার্সিটির ইতিহাসের শিক্ষক মিস্টার আজিকের কাছে যায়, কিন্তু আজিকও জানায় এই শব্দ সম্পর্কে তার তেমন কিছু জানা নেই। ক্লাইন আজিককে বলেনি যে সে একজন বিয়ন্ডার হয়ে গেছে। আজিক তাকে শুধু সতর্ক করে বলে, আরও সাবধানে থেকো। ক্লাইন চলে যাওয়ার পর আমরা দেখি আজিক মোটেও সাধারণ কোনো শিক্ষক নয়। তার শ্যাডোর ভেতর থেকে একটি কঙ্কাল বেরিয়ে আসে। একটু রিভিশন করে নেওয়া যাক। ক্লাইন, ওয়েলচ আর নাইয়া 3 জনই ছিল ক্লাসমেট। অ্যান্টিগোনাস ফ্যামিলির নোটবুক তাদের হাতে এসেছিল। সেই নোটবুকের ভেতরে ছিল শয়তানি শক্তি। এই শক্তি তাদের 3 জনকে করাপ্ট করে দেয় এবং শেষ পর্যন্ত তারা সবাই মারা যায়। অন্যদিকে আজকের চীনে থাকা এক ছেলের গল্প তখনও শুরুই হয়নি। নিজের ঘরে বসে সে একটি লাক এনচ্যান্টমেন্ট নামের রিচুয়াল করছিল। রিচুয়াল চলাকালীন তার সঙ্গে অদ্ভুত কিছু হয়ে যায়। আর ঠিক সেই সময়ই ক্লাইন মারা যাওয়ার মুহূর্তে সে ক্লাইনের শরীরের ভেতরে প্রবেশ করে। এরপর থেকে সে এই পৃথিবীতে ক্লাইন হিসেবেই বেঁচে থাকতে শুরু করে। তার একটাই লক্ষ্য, নিজের আসল পৃথিবীতে ফিরে যাওয়ার উপায় খুঁজে বের করা।